আদ্রিকের কথা শেষ হওয়ার আগেই কায়াসা উঠে দাঁড়ায়। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই শেষ হয়ে যাবে। যেভাবে হোক বিয়েটা হয়েছে, আর আমি এই সম্পর্কটাকে সম্মানও করি। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি আপনার সাথে সংসার করতে রাজি। আশা করি আপনারও কোনো আপত্তি নেই। কায়াসা চলে যেতে নিলেও আবারও পিছনে ফিরে তাকায়। আমি কি এখন থেকে এখানেই থাকবো? যেহেতু তুমি এখন আমার স্ত্রী, তাই আমার সাথেই থাকবে এই বাড়িতে। তবে চিন্তা করো না, যেহেতু সব হুট করে হয়ে গিয়েছে, তাই আমরা কিছুদিন আলাদা থাকবো। তারপর না হয় বাকি ভেবে দেখা যাবে। কায়াসা চলে যায় আর কায়াসার কথা শুনে আদ্রিক হাসে। আদ্রিকের ফোন আসলে সে ফোনটা রিসিভ করে। স্যার, ওদেরকে এখানে নিয়ে এসেছি, এবার কি করব? বেঁধে রাখো, সময় হলে আমি আসবো। ফোন কেটে দেয় আদ্রিক। কাউ পাখি, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে দেব? তোমাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, তাহলে কি করে এত সহজে ছেড়ে দিই বলো? কথাগুলো বলে বাঁকা হাসে আদ্রিক। নিশুমা, তুই কি আমার উপর রাগ করেছিস? না আব্বু, আমি তোমার উপর রাগ করিনি, তবে অভিমান অবশ্যই করেছি। আর তুমি জানো, রাগ থেকে অভিমানের পালা কিন্তু অনেক ভারী হয়। দেখ মা, আমি যা করতে যাচ্ছিলাম সেটা তোর ভালোর জন্যই। যদি ওরা তোর সাথে বাজে কিছু করতো তখন তখন তো তুই না কাউকে মুখ দেখাতে পারবি, আর না তোর ভালো কোথাও বিয়ে হবে। তখন আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো কিছু করার উপায় থাকবে না। তুমি আদ্রিক স্যারের সাথে আমার বিয়ে দিলে কেন? তুমি তো জানোই উনি আমার কলেজের প্রফেসর। উনি তো গেস্ট টিচার হিসেবে এসেছেন, কয়েকদিন পরেই তো চলে যাবে। এতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আমার ছেলেটাকে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে জানে, আর ঠিকঠাক পরিস্থিতিও সামলাতে জানে, আদব কায়দাও জানে। সাথে সে ভালো একজন ডাক্তারও। এই মুহূর্তে তোমার বিয়ে না হলে লোকে অনেক কথা বলতো, আর আমার অদ্রিককে উপযুক্ত মনে হচ্ছে, তাই আমি ওকেই বেছে নিয়েছি। এতে আমি তোমার বান্ধবীরও মত নিয়েছি, সেও আমার সিদ্ধান্তে রাজি ছিল। হুম, বুঝতে পেরেছি। কিন্তু এখন কি করবে তুমি? কোন বিষয়ে? ওই যে টাকা ধার নিয়েছিলে। ওটা আমি দেখে নেব। এখন আমার এত চিন্তা নেই। তোমাকে একটা সুরক্ষিত জায়গায় রাখতে পেরেছি, এটাতেই আমি নিশ্চিন্ত। আমার বিশ্বাস ও তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। হুম। এরই মধ্যে দরজায় কেউ নক করে। কে? ম্যাডাম, আমি সুমি। স্যার আপনাকে খাবার খাওয়ার জন্য ডাকছেন। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আব্বু, আমি এখন রাখছি। ভালো থেকো তুমি। তুইও সাবধানে থাকিস। কায়াসা ফোনটা রেখে নিচে নেমে আসে। টেবিলে আগে থেকেই আদ্রিক বসেছিল। কায়াসা এসে আদ্রিকের সামনের চেয়ারটা টেনে বসে পড়ে। সুমি এসে কায়াসাকে রুটি আর সবজি দেয়। কায়াসা একবার আদ্রিকের দিকে তাকিয়ে দেখে সে খাওয়া শুরু করে দিয়েছে, তাই কায়াসাও খাবার খাওয়া শুরু করে দেয়। দুজনের খাবার প্রায় শেষ হওয়ার পথে। এরই মধ্যে বেল বেজে ওঠে। সুমি গিয়ে দরজা খুলে দেয়। স্যার। কায়াসা যেহেতু পেছনে ঘুরে বসেছিল, তাই তার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখতে হয়। কায়াসাকে দেখে যে ছেলেটা অবাক হয়েছে, এটা কায়াসা ছেলেটার মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছে। কায়াসা ঘুরে আদ্রিকের দিকে তাকায়। স্যার, উনি... এসো কুনাল, বসো। তুমি আমাদের সাথে খেয়ে নাও। না স্যার, আমি খেয়ে এসেছি, কিন্তু উনি... এদিকে এসো, বলছি তোমাকে। কুনাল বড় বড় চোখ করে কায়াসার দিকে তাকিয়ে তাকিয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। কুনালকে এভাবে তাকাতে দেখে কায়াসার অস্বস্তি হতে লাগে। স্যার, এইসব কিভাবে কি? আদ্রিক এরপর প্রথম থেকে কুনালকে সব বলতে থাকে। সব শুনে কুনাল ভয় পেয়ে যায়, এটা ভেবে যে আজ অথবা কাল আবারও কারো প্রাণ যেতে চলেছে। কায়েশা, এই হচ্ছে কুনাল, আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যালো ভাইয়া। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি হাতটা ধুয়ে আসছি। কায়াসা চলে যেতেই কুনাল তাড়াহুড়ো করে আদ্রিকের পাশে এসে দাঁড়ায়। স্যার, এইসব কি? ম্যাডাম এখানে ওনাকে কি আপনার আসল সত্যিটা বলেছেন? না, এখনো পর্যন্ত না। এখন বলবো না, তুমি চুপ করে থাকবে। এমন ভাব করবে যেন তুমি ওকে আগে থেকে চেনো না। কিন্তু স্যার, ম্যাডাম যদি কোনোভাবে জেনে যায় যে আপনি সুতো, তাহলে... কুনাল, এত চিন্তা করো না। যা হবে তা তখন দেখা যাবে। তুমি এত চিন্তা করো না। তোমাকে যা করতে বলেছিলাম তা করেছিলে তো?
হ্যাঁ স্যার, আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি। এর মধ্যেই কায়াস হাত ধুয়ে চলে আসে। কায়াসাকে দেখে তারা দুজন কথা বলা বন্ধ করে দেয়। কায়েশা, তুমি কি কলেজ যাবে? হুম, যাব। যেতে দিবেন আপনি? কেন দেবো না? তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো সমস্যা নেই। যদি তুমি না করতে তাহলে আমি জোর করে তোমাকে কলেজ পাঠাতাম। আচ্ছা, তাহলে আমি রেডি হয়ে আসছি। কিন্তু কিন্তু কি? আমার কাছে তো বই বা জামা কোনোটাই নেই। তাহলে কলেজে কিভাবে যাব? গেস্ট রুমে কাপবোর্ড খুলে দেখো, কয়েকটা জামা রাখা আছে। আর বই নিয়ে চিন্তা করো না, তোমার ইয়ারের বইগুলো আমার কাছে আছে। আজকের মতো আমার বইগুলো নিয়ে যাও, রাতে তোমারগুলো নিয়ে এসো। কায়াসা চুপচাপ গেস্ট রুমে চলে যায়। কায়াসা যাওয়ার পর কুনাল আর আদ্রিক কিছু কথা বলে। কায়াসা নিচে এসে দেখে আদ্রিক সোফায় বসে আছে। কুনাল ভাইয়া কি চলে গিয়েছেন? হ্যাঁ, ওর ডিউটি আছে এখন। চলো তাহলে যাওয়া যাক। চলুন। আদ্রিক গাড়ির ড্রাইভিং সিটে বসে। কায়াসা দরজা খুলে আদ্রিকের পাশে বসে পড়ে। আদ্রিক চোখ বড় বড় করে কায়াসার দিকে তাকিয়ে থাকে। এভাবে দেখছেন কেন আদ্রিক? সিট বেল্ট লাগাতে লাগাতে বলে কায়াসা। না, তুমি আমার পাশে বসেছ। আমি তো আরো ভেবেছি তুমি আমার সাথে কলেজ যেতে চাইবে না, যদি কেউ জেনে যায় এজন্য। আমাদের বিয়ে হয়েছে, কোনো খারাপ কাজ তো করিনি আমরা। তাই এতে এত লুকানোর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আর এতক্ষণে হয়তো সবাই জেনে গিয়েছে। কিভাবে? যা হবার তা তো এখনো হয়নি, চট্টগ্রামে হয়েছে। আদ্রিকের কথা শুনে মুস্কি হাসে কায়াসা বলে, অপ্রয়োজনীয় খবর প্রয়োজনীয় খবর থেকেও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এবার চলুন, নয়তো আমাকে বকা খেতে হবে। কলেজের সামনে এসে আদ্রিক গাড়ি থামায়। গাড়ি থেকে আদ্রিক আর কায়াসাকে নামতে দেখে সবাই আর চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তবে তারা দুজনেই সেদিকে মনোযোগ না দিয়ে নিজের নিজের কাজে চলে যায়। কায়াসাকে দেখেই ইতি তাড়াতাড়ি তার কাছে আসে। কায়ু, তুই তুই আজ আসতে গেলি কেন? আর কালই তো তোর। কায়ু, তোর নাকি আদ্রিক স্যারের সাথে বিয়ে হয়েছে? আরোহী অধীর আগ্রহে জিজ্ঞেস করে। হুম, কাল কি হয়েছে? নর্মালভাবে বলে কায়াসা। আরোহী হা করে কায়াসার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না কায়াসা কি করে এত নর্মাল বিহেভ করছে। শুধু আরোহী না, ইতিও বুঝতে পারছে না। কায়ু, তুই কি আমার উপর রাগ করেছিস? না তো, রাগ কেন করবো? শুধু আমাকে তোর হ্যাঁ বলার কারণটা বল। আমার তখন আর কোনো কিছু মাথায় আসেনি। আমার মাথাটা তো শুধু তোকে কিভাবে বাঁচাবো সেটা করছিল। তুই তো বলেছিলি আগে থেকে চেনা পরিচিত থাকলে তোর বিয়ে করার কোনো আপত্তি নেই। আর তুই তো আদ্রিক স্যারকে আগে থেকে চিনতিস, আমি হ্যাঁ করে দিয়েছি। এর মধ্যেই টিচার চলে আসে। টিচার সবাইকে বসতে বলে। একবার কায়াসার দিকে তাকিয়ে তারপর পড়ানো শুরু করে। এই তাকানোর অর্থ কায়াসা ঠিকই বুঝতে পারছে। কায়াসা আগে থেকেই ধারণা করেছে তাকে এই কয়েকদিন এসব ফেস করতে হবে। তাই সে আগে থেকেই মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছে। ক্লাস শেষ হওয়ার পর তারা তিনজন কথা বলতে বলতে ক্লাস থেকে বের হয়। এরই মধ্যে কেউ কায়াসার নাম ডাকে। তিনজনেই পিছন ফিরে দেখে জেমি কায়াসাকে দেখেছে। শুনলাম আদ্রিক স্যারের সাথে নাকি তোমার বিয়ে হয়ে গিয়েছে। কায়াসা একবার আরোহী আর ইতিকে দেখে নেয়। হ্যাঁ, হয়েছে। দেখলে তো, আমি বলেছিলাম না কখন কি হয় তা তো আর বলা যায় না। আমার কথা মিলে গেল তো। ছাড়ো এসব, কংগ্রাটস নতুন জীবনের জন্য। জেমি হাত বাড়িয়ে দেয়। কায়াসাও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে, কিন্তু যখন ছাড়তে যাবে তখন জেমি হাত না ছেড়ে উল্টো কায়াসার হাতটা টেনে কাছে নিয়ে আসে। সাবধানে থেকো, বলা যায় না কখন কি হয়, তাই সাবধানে থেকো। কায়াসার কানে কানে বলে জেমি। কায়াসা কপাল কুঁচকে জেমির দিকে তাকায়। জেমি কায়াসার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। কায়াসা জেমির কথার কোনো অর্থ খুঁজে পায় না। 2 দিন পর, আজ শুক্রবার। কায়াসার কলেজ বন্ধ, তবে আদ্রিকের হসপিটাল খোলা। বাড়িতে কায়াসা একা, তাই সে বাড়িটা একটু ঘুরে দেখছে। হাঁটতে হাঁটতে কায়াসা দোতলার ডান সাইডে চলে আসে। এদিকে এসে কায়াসা দুটো রুম দেখতে পায়, আর দুটো রুমই বন্ধ। তাই কায়াসা ফিরে চলে আসে। হসপিটালে এসে আরোহী, ইতি, কায়াসা, তাদের সাথে আরো দুজন লোক এসেছে, কিন্তু তাদের ইতি বা কায়াসা কেউ চেনে না।
আরোহী লোক দুটোকে বাইরে দাঁড়াতে বলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বেডে শুয়ে আছে রাতুল। তার একটা চোখে এখনো ব্যান্ডেজ করা, সেই সাথে হাতে পায়েও ব্যান্ডেজ আছে। আরোহীকে দেখে রাতুল ন্যাকা সুরে বলে, আরো বেবি তুমি এসেছো, জানো আমার না তোমাকে খুব মনে পড়ছিল। আমি এটাই ভাবছিলাম যে রাতুল আর কিছু বলবে তার আগেই আরোহী তাকে একটা থাপ্পড় মেরে বসে। আরোহীর এহেন কাজে ইতি, কায়সা সহ পাশে বসে থাকা রাতুলের মাও অবাক। রাতুলের মা ক্ষেপে চিৎকার করে ওঠে, এই মেয়ে, তোমার সাহস কত বড়, তুমি আমার ছেলেকে থাপ্পড় মেরেছো? বেবি তুমি আমাকে মারলে? তোকে তো এখন মাত্র একটা থাপ্পড় মেরেছি, পারলে তো জানে মেরেই ফেলতাম। এই মেয়ে, তুমি এসব কি বলছো? ঠিক বলছি, এখন যা বলার সব আমি বলবো, আপনি একদম চুপ করে থাকবেন। ছেলেকে যে সুশিক্ষা দিতে পারেননি তা আমি এখন আপনাকে দেখাবো। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? তাহলে এই দেখ। আরোহী একটা ভিডিও প্লে করে রাতুলকে দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাতুল কায়সার জুসে কিছু একটা মেশাচ্ছে আর তার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। ভিডিওটা দেখে রাতুল ঘাবড়ে যায়। তোর সাহস কি করে হয় আমার বান্ধবীর সাথে বাজে কিছু করার চেষ্টা করার? তুই আমাকে ধোকা দিচ্ছিলিস না? এটা বলেই আরোহী রাতুলের পায়ে জোরে একটা ঘুষি মারে। ব্যথায় রাতুল চিৎকার করে ওঠে। এই মেয়ে, তুমি এবার কিন্তু বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। হাসালেন আপনি? পুলিশ ডাকবেন আপনি? আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি অলরেডি পুলিশের সাথে করে নিয়ে এসেছি। আরোহী বাইরে গিয়ে লোক দুটোকে বলে, স্যার, এই নিন প্রমাণ। এই সুস্থ হলেই একে গ্রেপ্তার করবেন আর কঠিন শাস্তি দেবেন। ইতি আর কায়াসা অবাক হয়ে যায় এটা ভেবে যে এই লোক দুটো পুলিশ। যেহেতু তারা দুজন নর্মাল ড্রেসে ছিল তাই তাদের কেউ চিনতে পারেনি। বাইরে এসে আরোহী কায়াসাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ কায়ো, আমাকে ক্ষমা করে দে। আমার দোষে তোর এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার জেদ আর বোকামির জন্য তোকে ওই জানোয়ারটা নজরে পড়তে হয়েছে। শান্ত হো আরোহী, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন এসব ভেবে কোনো লাভ নেই। চল এখান থেকে যাওয়া যাক। তুই আদ্রিক স্যারের সাথে দেখা করবি না? ইতি বলে, না, আমি তো ওনার সাথে দেখা করার জন্য আসিনি। আর উনি হয়তো কাজে ব্যস্ত, তাই ওনাকে বিরক্ত না করাই ভালো। এক সপ্তাহ পর মাঝরাতে কায়াসা নিজের রুমে শুয়ে আছে। আদ্রিক বাড়িতে নেই এখন। সে নাকি কিছু কাজে হসপিটালে আটকে পড়েছে, তাই কায়াসা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আদ্রিক আর কায়াসা দুজন আলাদা আলাদা রুমে থাকে। ঘুমে আচ্ছন্ন কায়াসা কিন্তু অনবরত বেলের শব্দে কায়াসার ঘুম ভেঙে যায়। কায়াসা গায়ে ওড়না জড়িয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসে। কায়াসা নিচে আসতে আসতে সুমি দরজা খুলে দিয়েছে। কায়াসা ভেবেছিল আদ্রিক এসেছে, কিন্তু না, এটা আদ্রিক নয়, বরং জেমি। জেমিকে ওই অসময়ে, তাও আদ্রিকের বাড়িতে দেখে কায়াসা বেশ অবাক হয়। আপনি? জেমি কায়াসার কাছে এসে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে বাঁচাও, নয়তো ওরা আমার ক্ষতি করবে। কারা? আর আপনি এত রাতে বাইরে কেন? জেমি কান্না করতে করতে কায়াসা ব্যাখ্যা দিতে থাকে। জেমির কথা শুনে কায়াসা যা বুঝতে পারে তা হলো জেমি একটা পার্টিতে গিয়েছিল আর ফেরার সময় তাকে কয়েকটা বাজে ছেলের কবলে পড়তে হয়। দৌড়াতে দৌড়াতে জেমি এই বাড়িটা দেখে, তাই বাঁচার জন্য এখানে আসে। জেমির কথা শুনে কায়াসা বুঝতে পারে জেমির মনে কি চলছে, কারণ সেও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। কায়াসা সুমিকে বলে আজকে রাতের মতো জেমির একটা থাকার ব্যবস্থা করতে। নিজের রুমে ঘুমিয়ে আছে কায়াসা। জেমি আস্তে আস্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তার হাতে একটা ছুরি। আসলে জেমি কায়াসাকে যা বলেছে সব মিথ্যা। সেসব বানিয়ে কায়াসাকে বলেছে, আর কায়াসাও জেমির মিথ্যা কথাই বিশ্বাস করে নিয়েছে। জেমি আসার আগে সব জেনে এবং প্ল্যান করে এসেছে। তার এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো কায়াসাকে মারা। ছুরি হাতে জেমি কায়াসার কাছে এসে দাঁড়ায়। তুমি আমার জীবনে এসে ভুল করেছো কায়সা, মস্ত বড় ভুল করেছো। তার থেকেও বড় ভুল করেছে আমার জিনিস নিজের করে নিয়ে। তুমি তো জানোই আমি নিজের লাভের জন্য সব করতে পারি, সব, কাউকে মারতেও পারি। টাটা কায়সা। জেমি ছুরিটা দিয়ে কায়াসাকে মারতে যাবে,
তখনই কেউ পেছন থেকে জেমির হাত ধরে ফেলে। জেমি ভয় পেয়ে পেছন ফিরে তাকায়। সে দেখে আদ্রিক তার দিকে গম্ভীর মুখ করে তাকিয়ে আছে। আদ্রিককে দেখে জেমি ভয় পেয়ে যায়। আপনি আপনার না এখন হসপিটালে থাকার কথা? আদ্রিক পাশ থেকে একটা কাপড় নিয়ে জেমির হাত আর মুখ বেঁধে দেয়। তারপর তাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে জেমিকে বসিয়ে তার চোখ বেঁধে দেয় আদ্রিক। আদ্রিক নিজের গোপন জায়গায় এনে গাড়িটা থামায়। তারপর আবারও জেমি টানতে টানতে একটা রুমে নিয়ে আসে আর তার বাঁধনগুলো খুলে দেয়। আমাকে কোথায় নিয়ে এসেছো? বাহ, আপনি থেকে তুমি তুমি কি ভেবেছিলে আমাকে হসপিটালে ব্যস্ত রেখে তুমি আমার কাউ পাখির ক্ষতি করবে? স্বপ্নেও আমি সেটা হতে দেব না। তুমি সব প্ল্যান করে আসলেও তুমি হয়তো এটা জানো না আমার বাড়ির প্রতিটা কোণে সিসিটিভি ক্যামেরা লাগানো। আমি যখন জানতে পারি তুমি আমার বাড়িতে এসছো তখনই আমার সন্দেহ হয় আর আমি তোমার উপর নজর রাখতে শুরু করি। কিছুটা সময় তোমার গতিবিধি লক্ষ্য করে আমি বুঝতে পেরে যাই তুমি কেন আমার বাড়িতে এসছো, কেন আমি আমার কাউ পাখিকে মারার চেষ্টা করেছ। কি ক্ষতি করেছো তোমার? কাই পাখি আর কি ক্ষতি করেছো আমার? ও আমার থেকে তোমাকে কেড়ে নিয়েছে। আমি কত চেষ্টা করেছি তোমাকে নিজের থেকে আকৃষ্ট করার, কিন্তু তুমি তো ওই কায়াসার নামে চোখে কাপড় বেঁধে রেখেছো। এই ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই বলো? আমার কাছে রূপ, গাড়ি, বাড়ি, টাকা পয়সা সবই আছে, কিন্তু ওর কাছে কি আছে? শুনবে, আমার কাউ পাখির মধ্যে কি আছে? আমার কাউ পাখির মধ্যে মানবতা আছে, একটা বড় মন আছে। সে অন্যকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। সে নিজের আগে অন্যের ভালোটা ভাবে, যে তোমার মধ্যে নেই। আবার লেম কথা। এই আদ্রিক, প্লিজ তুমি আমার কাছে চলে এসো। আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সুখী রাখবো। প্লিজ তুমি আমার কাছে চলে এসো। এই, তোমার বয়ফ্রেন্ড আছে? আরে কিসের বয়ফ্রেন্ড? ওটা তো শুধু টাইম পাস। প্লিজ তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো মেয়ের কাছে আমি আসবো যে গিরগিটির মতো প্রতি মিনিটে মিনিটে বয়ফ্রেন্ড চেঞ্জ করে? স্বপ্ন ভেবো না আমি তোমার কাছে আসবো। তুমি হয়তো জানো না আমি আসলে কি। তুমি আমার কাউ পাখিকে মারতে চেয়েছিলে না? এবার দেখো আমি তোমার কি করি। পরের দিন সকালে কায়াসা গেস্ট রুমে গিয়ে দেখে জেমি ওখানে নেই। কায়াসা নিচে নেমে এসে দেখে সুমি টেবিলে ব্রেকফাস্ট রাখছে। সুমি জেমি মানে কাল রাতে যে মেয়েটা এসেছিল সে কোথায়? ম্যাডাম, উনি হয়তো রুমেই আছেন। না, উনি তো রুমে নেই, আমি দেখে এলাম। তাহলে জেমি কাল রাতে চলে গিয়েছে। পিছন থেকে আদ্রিক বলে। কায়াসা পিছন ফিরে দেখে আদ্রিক নিচে নামছে। আপনি কখন এলেন? কাল মধ্যরাতে আমি যখন এলাম তখনও জেমি চলে গিয়েছিল। এত রাতে? জানি না, হয়তো এখানে তার থাকতে ভালো লাগছিল না তাই চলে গিয়েছে। কলেজ যাবে তো? হুম। তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নাও। কলেজে এসে কায়াসা দেখে সবাই কিছু একটা নিয়ে কথা বলছে। কায়াসা সেদিকে মনোযোগ না দিয়ে নিজের ক্লাসে চলে যায়। তবে সবার ফিসফিস করা দেখে আদ্রিক নিজের মনে মনে হাসে। ক্লাসে এসে কায়াসা দেখে এখানেও অনেকে ফিসফিস করে কিছু একটা নিয়ে কথা বলছে। ইতি সবাইকে নিয়ে কথা বলছে রে। আরে তুই জানিস না নাকি যে মেয়ে আছে না 3rd ইয়ারে? আরে ওই মেয়েটা যে তোকে দেখালে উল্টোপাল্টা কথা বলতো, ওনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করেছে মানে? অবাক হয়ে প্রশ্ন করে কায়াসা। আরে কাল রাতে নাকি ওনাকে পুলিশ একটা ক্লাব থেকে উদ্ধার করেছে, সেই সাথে অনেক মাদক দ্রব্য। পুলিশ সন্দেহ করছে অনেক মাদক সেবন করার সাথে সাথে মাদকের ব্যবসাও করেছেন। আর ওনার বাবা যেহেতু কম বেশি সবার চেনা পরিচিত, তাই আজকের মূল টপিক হচ্ছেন উনি। টিভি, ফেসবুক, ইউটিউব খুলেই ওনার অ্যারেস্ট খবরে ছড়াছড়ি। কলেজেও সবাই এটা নিয়েই কথা বলছে। ইতির কথা শুনে কায়াসা অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না জেমি তো কাল রাতে তার বাড়িতে এসেছিল, তাহলে সে ক্লাবে কি করে পৌঁছালো। 1 মাস পর আদ্রিক এখন বাড়িতে নেই। এই কয়েক দিনে আদ্রিক আর কায়াসার মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। কায়াসা আর আদ্রিক এখন এক ঘরেই থাকে, তবে কায়াসা বিছানায় আর আদ্রিক সোফায়। কায়াসা আজ ঠিক করেছে সে বাড়ির বন্ধ রুমগুলো পরিষ্কার করবে। তাই সুমি নিচে আর কায়াসা উপরের রুমগুলো পরিষ্কার করা শুরু করে দিল।
দুটো রুম পরিষ্কার করার পর কায়াসা একদম শেষের দিকে রুমটার কাছে এসে পৌঁছায়। আগে যখন কায়াসা এদিকে এসেছিল তখন রুমটা বন্ধ ছিল। আজও বন্ধ ভেবে কায়াসা চলে যেতে নিলে পরেই সে খেয়াল করে, না, রুমটা তো খোলাই আছে। কায়াসাও খোলা দেখে পানির বালতি আর মোছার কাপড়টা নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে পুরো অন্ধকার। কায়াসা বাতলি আর কাপড়টা সাইডে রেখে অন্ধকারের মধ্যে হাতড়ে সুইচটা খুঁজে পায়। লাইট জ্বালিয়ে কায়াসা যখন পিছনে ফিরে তখন তার চোখ ছানাবড়া হয়ে যায়। পুরো রুম জুড়ে কায়াসার ছবি, দেয়ালে, টেবিলে, এমনকি দড়ি ঝুলিয়ে তার মধ্যেই ক্লিপ দিয়ে কায়াসার ছবি আটকানো। নিজের এত ছবি, তাও আবার আদ্রিকের বাড়িতে, এটা দেখে কায়াসা অনেকটাই অবাক। ছবিগুলো দেখতে দেখতে কায়াসা দেখে দেয়ালে অনেকগুলো টিভি লাগানো। কায়াসা এদিক ওদিক হাতড়ে একটা সুইচ পায়। সুইচটা টিপ দেওয়ার পরেই সবগুলো টিভি চালু হয়ে যায়। কিন্তু স্ক্রিনে তাকিয়ে তো কায়াসার মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ প্রতিটা স্ক্রিনে তার বাড়ির এক একটা জায়গার দৃশ্য ফুটে উঠেছে। এত কিছু দেখার পর কায়াসা এবার বুঝতে পারে আদ্রিকই তাহলে সুতো। এবার কায়াসা বুঝতে পেরেছে এই 2 মাসে সুতোর কোনো খবর নেই কেন। আদ্রিকের সাথে তার বিয়ে হয়েছে এটা নিশ্চয়ই সে জানে, তাহলে কেন কিছু করলো না? এতদিনে কায়াসা বুঝতে পেরেছে সুতো কিছু করবে কেন, তার সাথেই তো কায়াসার বিয়েটা হয়েছে। কায়াসার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে ভাবতেই পারছে না আদ্রিক তার সাথে এতদিন এতটা নিখুঁত অভিনয় করে গিয়েছে। কায়াসা নিজেকে শান্ত করে এদিক ওদিক খুঁজতে শুরু করে, যদি আদ্রিকের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়ে যায় এই আশায়। কাবার্ডে খুঁজতে খুঁজতে কায়াসা একটা ফাইল দেখতে পায়। কায়াসা তাড়াতাড়ি ফাইলটা খুলে চেক করতে থাকে, কিন্তু ফাইলটা পুরোটা দেখে কায়াসা আরও বড় ঝটকা খায়। এই ফাইলে কারো ডেথ সার্টিফিকেট সহ তার সম্পর্কে আরো অনেক কিছু লেখা আছে। কায়াসা ডেথ সার্টিফিকেটটা ভালো করে দেখতে শুরু করে। নামের জায়গায় লেখা আছে নবনী ইসলাম, মৃত্যু 29/3/2005। কায়াসা এবার মৃত্যুর কারণ দেখে। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছে, যার ফলে মাথায় আঘাত লাগার কারণে নাকি মৃত্যু হয়েছে। কিন্তু কায়াসা আরেকটু নিচে নেমে যা সেটা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। বিছানায় চুপচাপ বসে আছে কায়াসা, সাদ্রিকের আসার অপেক্ষা করছে। অবশেষে কায়াসার অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রিক বাড়িতে আসে। আদ্রিক কায়াসাকে এভাবে বসে থাকতে দেখে ভুরুকুচকে তার দিকে তাকায়, তবে এখন কিছু বলে না। সে ফ্রেশ হতে চলে যায়। আদ্রিক ফ্রেশ হয়ে এসে দেখে কায়াসা এখনো ওভাবেই বসে আছে। মাথা মুছতে মুছতে আদ্রিক কায়াসাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কায়াসা একদম শান্ত দৃষ্টিতে আদ্রিকের দিকে তাকায়। কায়াসাকে এভাবে তাকাতে দেখে আদ্রিকের ভয় হতে লাগে। কায়েশা, কিছু কি হয়েছে? কায়াসা বিছানা থেকে উঠে টেবিল থেকে ফাইলটা নিয়ে আসে। এটা কি মিস্টার আদ্রিক? কি? আর কত নাটক করবেন আপনি আমার সাথে? কি সব বলছো তুমি? কিসব বলছি আমি? এটা ডেথ ফাইল, যেটা আমি আপনার ওই রুম থেকে পেয়েছি। কায়াসার কথা শুনে আদ্রিক ভীত দৃষ্টিতে কায়াসার দিকে তাকায়। আমার আম্মুর ডেথ সার্টিফিকেট আপনার কাছে কি করে এলো? চিৎকার করে জিজ্ঞেস করে কায়াসা। কায়েশা, তুমি প্লিজ একটু শান্ত হও। আমার কথাটা আগে শোনো, তারপর না হয়। ওকে, শান্ত হব। শান্ত হলাম আমি। আপনি আপনার কথা শুরু করুন, আমিও দেখি আপনি আর কত নাটক করতে পারেন, আর কত মিথ্যা বলতে পারেন। প্রথমত এটা বলো, তুমি কি করে জানলে এটা তোমার আম্মুর ডেথ সার্টিফিকেট? আমি যতটুকু জানি তুমি তোমার আম্মুর আসল নাম জানো না। তোমার আব্বু কোনো দিনও ওনার সম্পর্কে তোমাকে কিছু বলেনি। আদ্রিকের কথা শুনে কায়াসা হাসে। হ্যাঁ, আমি হয়তো আমার আম্মুর পুরো নাম জানি না, কিন্তু আব্বুর নাম তো জানি। ছোট থেকে আব্বুর নামে নিজেকে চিনেছি, আশেপাশে সবাই আমাকে চিনেছে, তাহলে আব্বুর নাম কি করে আমি ভুলতে পারি? আপনি হয়তো ভুলে গিয়েছেন ডেথ সার্টিফিকেটে স্বামীর নামও লেখা থাকে। এবার বলুন, আমার আম্মুর ডেথ সার্টিফিকেট আপনার কাছে কি করে এলো? আর আপনি যদি আমার আম্মুকে আগে থেকে চিনে থাকেন তাহলে আমাকে বললেন না কেন? তুমি যখন সত্যিটা জেনেই গিয়েছ তখন আর আমি কিছু লুকাবো না। হ্যাঁ, আমি তোমার আম্মুকে আগে থেকে চিনতাম, তবে তো বেশি না, 3-4 বছর আগে থেকে। আর হ্যাঁ, আমি সুতো।
আমি ঈশান আর আমি আত্রিক। মনে আছে? তুমি একদিন আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। আজ আমি তোমাকে আমার জীবনের সব না বলা কথাগুলো বলবো। কিছুক্ষণ থেমে আদ্রিক আবারও বলতে শুরু করে। আমার আপন বলতে শুধু আমার বাবা মাই ছিল। আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। তারা দুজন পালিয়ে বিয়ে করেছিল বিধায় তাদের সাথে আমার নানু বাড়ি বা দাদু বাড়ির কারো যোগাযোগ ছিল না। আমার মা তার বিয়ের দিনই আমার বাবার সাথে পালিয়ে এই ঢাকা শহরে চলে এসেছিল আর তাকে সাহায্য করেছে আমার মায়ের সবচেয়ে কাছের বান্ধবী। ভালোই চলছিল আমার বাবা মায়ের জীবন। সময় ঘনিয়ে যেতে লাগলো। আমার বাবার উন্নতিও হতে লাগলো। তাদের বিয়ের 2 বছর পর আমার জন্ম। আমার জন্মের 3 বছর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে আমার বাবা পাল্টে যেতে শুরু করে। আমাদের আর আগের মতো সময় দেয় না, কথাও ঠিক মতো বলতো না। এরকম করে কেটে যায় আরও 1.5 বছর। একদিন আমার মা জানতে পারে আমার বাবার নাকি অন্য এক নারীর সাথে অবৈধ সম্পর্ক আছে। সেদিন আমার মা তার সেই বান্ধবীকে ফোন করে প্রচুর কান্না করেছিল। বলে রাখা ভালো, মায়ের সেই বান্ধবীর সাথে মায়ের প্রায় 4 বছর পর কথা হয়েছে। আমি জন্ম হওয়ার পর তাদের মাঝে কথা আস্তে আস্তে কম হতে শুরু করে, একসময় বন্ধ হয়ে যায়। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। মা আমাকে নিয়ে থাকতো। যেহেতু মা পড়াশোনা শেষ করেছিল তো ওনার চাকরি পেতে অসুবিধা হয়নি। এতটুকু বলে আদ্রিক থামে, কিন্তু কায়াসা এর পরের কথাগুলো শোনার জন্য আদ্রিকের দিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কায়াসার উৎসাহ দেখে আদ্রিক মুচকে হাসে, তারপর আবারও বলতে শুরু করে। তখন আমার 8.5 বছর বয়স। একদিন মাকে তার সে বান্ধবী ফোন করে। সেদিন মা অনেক খুশি হয়েছিল। তারা সেদিন অনেক কথা বলে, কিন্তু মা জানতো না যে এটাই তাদের শেষ কথা হতে যাচ্ছে। এরপর কেটে যায় আরও 10 বছর। তখন আমার 19 বছর বয়স। আমি মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তখন মা হঠাৎ জানতে পারে তার সে প্রিয় বান্ধবী নাকি আরও 10 বছর আগেই মারা গিয়েছে। তো তার সাথে কথা বলার 1 সপ্তাহ পরেই। এটা শোনার পর সেদিন আমার মা প্রচুর কান্না করেছিল। অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে মায়ের সেই বান্ধবীর নাকি একটা মেয়ে আছে, আর মায়ের সেই বান্ধবীর সাথে যার বিয়ে হয় সে আর কেউ না, আমার মায়ের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে নাকি ওনার বিয়ে হয়েছে। এতটুকু বলে আবারও থামে আদ্রিক। কায়াসা আবারও উৎসুক দৃষ্টিতে আদ্রিকের মুখ পানে তাকিয়ে আছে। আদ্রিক কায়াসার দিকে তাকায়। তুমি জানো আমার মায়ের সেই বান্ধবীটা কে ছিল? আমার আম্মু। দ্বিধা নিয়ে বলে কায়াসা। তুমি আসলে অনেক বুদ্ধিমতী। হ্যাঁ, তোমার আম্মু ছিল আমার মায়ের সেই প্রিয় বান্ধবী। 1 বছর অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে তোমার আম্মুর মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করে কায়াসা। আমার মায়ের সন্দেহ হতে থাকে যে তোমার আম্মুর মৃত্যু ন্যাচারাল না। তেমন নিজে নিজে খোঁজখবর নিতে শুরু করে, কিন্তু ওর কিছু আমি তখনও জানতাম না। আমি তখন ইন্টার্নি করছিলাম, প্রায় শেষের পথে। তখন আমার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন মা আমাকে তোমার মায়ের সম্পর্কে বলে আর খোঁজ নিতে বলে আসলে কি নবনী আন্টির মৃত্যু ন্যাচারাল ছিল কিনা। এর কয়েক মাস পরই মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। কিছুদিন পর নিজেকে শক্ত করে পড়াশোনা শেষ করে তারপর তোমার আম্মু মানে নবনী আন্টির মৃত্যুর ব্যাপারে খোঁজ করা শুরু করি। কায়াসা মাঝখানে বলে। আমার আম্মু মৃত্যু কি করে হয়েছিল আদ্রিক? খুবই শান্ত গলায় জিজ্ঞেস করে কায়াসা। আদ্রিক দীর্ঘশ্বাস ফেলে কায়াসার দিকে তাকায়। বললে বিশ্বাস করবে তো? বলুন। তোমার আম্মুর মৃত্যুর কারণ তোমার আব্বু মিস্টার আকাশ মির্জা। আদ্রিকের কথা শুনে কায়াসা কয়েক কদম পিছিয়ে যায়। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন, তাই না? এবারও শান্তভাবে জিজ্ঞেস করে কায়াসা। জানতাম তুমি বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি। তোমার আব্বু সেই ব্যক্তি যার সাথে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছিল। তবে তোমার আব্বু আম্মু পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তখনও তোমার আব্বু জানতো না তোমার আম্মুই ওনার হবু বউকে পালাতে সাহায্য করেছিল। কিন্তু তোমার আম্মু সবই জানতো, তবে তিনি কাউকে এ বিষয়ে কিছুই বলেনি। একদিন কোনোভাবেই তোমার আব্বু জেনে যায় সত্যিটা, আর সেদিন উনি তোমার মাকে প্রচুর মারে। তবে এটা নয় যে উনি প্রথম নবনী আন্টিকে মেরেছে, এর আগেও বহুবার উনি নবনী আন্টিকে মেরেছিলেন। এরপর থেকে নবনী আন্টির উপর অত্যাচার বেড়ে যায়। এর মধ্যে তুমি পৃথিবীতে আসো। তোমার আশাতে তোমার আব্বু কিছুটা শান্ত হয়, তবে ওনার অত্যাচার কমেনি। একদিন তোমার আম্মু তোমার আব্বুর আরও কিছু কালো সত্যি জানতে পারে। আদ্রিক আবারও থামে। কথা বলতে বলতে তার গলায় শুকিয়ে গিয়েছে। আদ্রিক পানি খেতে খেতে একবার কায়াসাকে পরখ করে নেয়।
সে একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আম্মু কি জানতে পেরেছিল? নবর আন্টি জানতে পেরেছিল তোমার আব্বুর নিষিদ্ধ পল্লীতে যাওয়া আসা ছিল, জুয়ার নেশা ছিল। এসব জানতে পেরে নবনী আন্টি খুবই ভেঙে পড়ে আর সেদিন আমার মাকে ফোন করে। তারপর? তোমার আম্মু আমার মায়ের সাথে কথা বলেছে এটা জানতে পেরে সেদিন তোমার আব্বু নবনী আন্টিকে খুব মারে। নবনী আন্টি এই মারের জন্য পুরো একদিন অজ্ঞান ছিল। তখন তোমার ফুপু নবনী আন্টির সেবা করতো। আপনি কি করে জানেন এসব? আপনার তো এসব জানার কথা নয়। জানতে পারতাম না যদি না নবনী আন্টির ডায়েরিটা না পেতাম। তুমি হয়তো খেয়াল করনি যে আলমারিতে ডেথ ফাইলটা ছিল ওখানে আন্টি ডায়েরিটা ছিল। কিন্তু আম্মু তো মারা গিয়েছে, তাহলে আপনি জানলেন কি করে যে আমার আম্মুর মৃত্যুর কারণ আমার আব্বু? এটা তো ডায়েরিতে থাকার কথা নয়। এটা আমি আন্টির ডায়েরি থেকে নয়, বরং তোমার নানু থেকে জানতে পেরেছি। নানু? হ্যাঁ, সেদিন তোমার নানু তোমাদের বাড়িতে এসেছিল আর তিনি এসে দেখেন যে তোমার আম্মুর লাশটা তোমার আব্বুর টেনে নিয়ে যাচ্ছেন। তোমার নানুকে দেখে তোমার আব্বু ভয় পেয়ে যায়, কিন্তু উনি তোমার নানুকে ভয় দেখায় যদি কাউকে বলে দেয় তো তোমাকে মেরে ফেলবে। তোমার নানুও তোমার কথা ভেবে চুপ করেছিল, কিন্তু তোমার আব্বু রিস্ক নিতে চায়নি, তাই তোমার নানুর অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার কারণে উনি কোমায় চলে যায়। নানু কোমায় থাকলে আপনি কি করে জানলেন? কারণ তোমার নানু এখন সুস্থ আর আমার কাছে আছে। যাবে তুমি? একটা বৃদ্ধাশ্রমের সামনে এসে গাড়ি থামায় কায়াসা। আদ্রিকের চোখের ইশারায় কায়াসাকে নামতে বলে। কায়াসার হাত ধরে আদ্রিক তাকে একটা রুমে নিয়ে আসে। সুন্দরী বুড়ি। আরে জামাই, তুমি এসেছো? জানো, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। কতদিন আমার জামাইটারে দেখি না আমি। মজা করে বলে কায়াসার নানু। আমারও তোমার কথা মনে পড়েছিল। দেখো, আজ আমি তোমার সাথে কাকে দেখা করতে নিয়ে এসেছি। এটা কে গো জামাই? তোমার প্রেমিকা নাকি? না গো, এটা আমার বউ আর তোমার নাতনি কায়েসা। নিজের নাতনিকে এত বছর পরে দেখে কায়াসার নানু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কায়াসাও ওনাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কেমন আছিস নাতনি? কত বছর পর তোকে দেখলাম। আমার কথা কি তোর কোনো দিনও মনে পড়েনি? কিভাবে মনে পড়তো বলো? আমি যে তোমাদের কারো সম্পর্কে জানতাম না। ছোট থেকে তো শুধু আব্বু আর ফুপির কাছেই বড় হয়েছি। ওই জানোয়ারটা কি আবারও বিয়ে করেছে? না, আব্বু আর বিয়ে করেননি। কিন্তু নানু, আদ্রিক এসব কি বলছে? আব্বু নাকি আম্মুকে? নানু, তুমি বলো ওনার সব কথা মিথ্যা? না গো নাতনি, না। ও যা বলছে সব সত্যি। তোর আব্বুই আমার সোনার টুকরো মেয়েটাকে মেরেছে। আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছিল ওর সাথে আমাদের মেয়েটার বিয়ে দিয়ে। আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল শুধু ওই জানোয়ারটার কারণে। এই আদ্রিক না থাকলে তো আমি আজও কোমায় থাকতাম। আমার মেয়েটা যখন আমার কাছে ফোন করে কান্না করে বলতো, আম্মা গো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি যে আর পারছি না, তখন কষ্ট হলেও মেয়েটাকে বলতাম মুখ বুজে সহ্য করে নে। মেয়েটাকে যদি তখনই নিয়ে আসতাম তাহলে আজ আমার মেয়েটা আমার কোলে থাকতো। এটা বলতে বলতেই কায়াসার নানু কান্নায় ভেঙে পড়ে। কায়াসা কয়েক কদম পিছিয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়ায়। পরের দিন সকালে, এখন বাজে সকাল 8টা। কায়াসা দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। এই বাড়িতে পা দিতেই এখন তার ঘেন্না লাগছে। কায়াসা বেল বাজায়। তখন মিতা নামের মেয়েটা দরজা খুলে দেয়। মিতা কায়াসাকে দেখে তার বাবা আর ফুপুকে ডাকে। মেয়েকে দেখে আকাশ মির্জা খুবই খুশি হয়। তিনি কায়াসাকে জড়িয়ে ধরতে গেলে কায়াসা পিছিয়ে যায়। এতে আকাশ মির্জা অবাক হন। কি হলো আম্মু? আর তুই এত সকালে এখানে? জামাই কোথায়? ওর সাথে ঝগড়া হয়েছে বুঝি? কায়াসা একবার তার আব্বুর দিকে তাকায়। কি সুন্দর অভিনয় করতে পারেন উনি। কেন করেছো তুমি এমন আব্বু? কি করেছি আমি? কেন তুমি আমাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করলে? কেন আমার আম্মুকে মেরে ফেললে তুমি? এসব তুই কি বলছিস নিশাত? বলো, কেন করেছো এরকম? এরকম কিছু হয়নি। তোর কথা ভুল হচ্ছে।
আমি তোর আম্মুকে খুব ভালোবাসতাম, তাহলে কেন আমি ওকে মারবো? এরই মধ্যে কেউ আকাশ মির্জার গালে চড় মারে, আর চড়টাতে মেরেছে কায়াসার নানু ফাতেমা বেগম। ফাতেমা বেগমকে এখানে দেখে ঘাবড়ে যায় আকাশ মির্জা। কি শ্বশুরমশাই, নিজের শাশুড়ি মাকে দেখে এতটা ঘাবড়ে গেলেন কেন? তুমি, তার মানে তুমিই সব? একদম ঠিক শ্বশুরমশাই, আমি ওনাকে সুস্থ করে তুলেছি, আর আমি কায়েশাকে সত্যি বলেছি। তুমি এমন কেন করলে আব্বু বলো? চিৎকার করে বলে কায়াসা। বল, কেন করেছিস তুই এমন? কেন আমার সোনার টুকরো মেয়েটাকে মেরে ফেলেছিস? হ্যাঁ, আমিই মেরেছি নবীনীকে। আমি ওকে ইচ্ছে করে মেরেছি। খুব বার বেড়ে গিয়েছিল। আমার কথা অমান্য করার ফল হচ্ছে মৃত্যু। কেন মেরেছো তুমি আম্মুকে? কি ক্ষতি করেছিল আম্মু? ওকে আমি শতবার বারণ করেছি ঈশিতার মানে আদ্রিকের মার সাথে যেন কথা না বলতে, কিন্তু ও তো আমার বারণ উপেক্ষা করে ঈশিতার সাথে কথা বলল। তার জন্যই ওরে মেরেছিলাম সেই দিন। আর তাছাড়া ও আমার কাজে নাক গলাতো, আমাকে নেশা করতে মানা করতো, তাই ওকে এর পরের দিনও মেরেছি। কিন্তু যখনই কিছুটা সুস্থ হয় তখন আমাকে হুমকি দেয়, আমি যদি এসব কাজ বন্ধ না করি ও সবাইকে বলে দেবে। তাই তো আমি ওকে সেদিন সিঁড়ি থেকে ফেলে দেই। শরীর দুর্বল থাকায় ও আমাকে বাধাও দিতে পারেনি। কিন্তু লাশ সরানোর আগেই এই বুড়ি সেখানে চলে আসে, তাই ওকেও সরিয়ে দিই, কিন্তু একটুর জন্য বেঁচে যায়। আমি এত বছর সত্যিটা গোপন করে এসেছি, কিন্তু এই অদ্রিক এসে সব শেষ করে দিল। এখনও তো আরও সত্যি সামনে আসার বাকি আছে। কায়েশা, তোমার আব্বু আগে যেমন ছিল এখন তার থেকে হাজার গুণ খারাপ। উনি এখনও নারী পাচারের সাথে যুক্ত। তোমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, উনি তাদের থেকে নয় বরং ওনাদের থেকে তোমার আব্বু টাকা নিয়েছে, তাও 2 কোটি। উনি তোমাকে ওদের কাছে বিক্রি করে দিচ্ছিল। এটা জানার পর কায়াসা সহ বাকি সবাই প্রচুর অবাক। এর মধ্যে আবারও আকাশ মির্জার গালে চড় পড়ে। এবার থাপ্পড় দিয়ে কায়াসার ফুপু ছোট বোনের হাতে চড় খেয়ে আকাশ মির্জা ওনার দিকে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু উনি সেটা উপেক্ষা করেন। ছি ভাইজান ছি, তুমি এতটা নিচে নেমে গিয়েছো, আমি জানতামই না। ভাবির কথা নয় বাদ দিলাম, কিন্তু তুমি এই ফুলের মতো মিষ্টি মেয়েটাকে বিক্রি করে দিতে চেয়েছিলে, তাও মাত্র 2 কোটি টাকার বিনিময়। আর তুমি এতে আমাকেও মিথ্যা বলে যুক্ত করেছো। ছি ভাইজান ছি, তোমাকে নিজের বড় ভাই ভাবতেও আমার ঘেন্না লাগছে। কায়াসা এবার আকাশ মির্জার সামনে এসে দাঁড়ায়। তুমি আমার আব্বু, আমার জন্মদাতা। তোমাকে নিজের আদর্শ ভাবতাম আমি। এখন আমার তোমাকে নিজের বাবার পরিচয় দিতেও ঘৃণা লাগছে। আদ্রিক, পুলিশকে ভিতরে এসে ওনাকে নিয়ে যেতে বলুন, আর চেষ্টা করবেন যে ওনার কঠিন থেকেও কঠিনতম শাস্তি হোক। কায়াসার বাবাকে পুলিশ নিয়ে যায়। কায়াসা এতক্ষণ নিজেকে শক্ত রাখলেই এবার সে কান্না করে দেয়। চিৎকার করে কান্না করতে থাকে কায়াসা। এত বড় সত্যিগুলো সে মানতে পারছে না। 2 দিন পর কায়াসা পরের দিনই ঢাকায় ব্যাক করে আদ্রিকের সাথে। এই 2 দিন না কায়াসা কলেজ গিয়েছে, না আদ্রিকের সাথে ঠিকমতো কথা বলেছে। পুরোই একটা জীবন্ত রোবট হয়ে গিয়েছে সে। আদ্রিক ঠিক করেছে আজ সে কায়াসার সাথে মুখোমুখি কথা বলবে। কায়াসা রুমে এসে আদ্রিক তার সামনে গিয়ে দাঁড়ায়। আমার তোমার সাথে কিছু কথা আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। আচ্ছা বলো। আমার ডিভোর্স চাই। কায়াসার কথা শুনে আদ্রিকের মাথায় আকাশ ভেঙে পড়ে। এসব তুমি কি বলছো কায়েশা? আমি ঠিকই বল, আমি কোনো সাইকো খুনির সাথে থাকতে পারবো না। আপনি হয়তো ভেবেছিলেন আমি এই বিষয়টা ভুলে যাব, কিন্তু না, আমি কিচ্ছু ভুলিনি। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। দেখো কায়েশা, আমি যাদের মেরেছি ওরা মোটেও ভালো লোক নয়। ওরা সবাই নানা খারাপ কাজের সাথে জড়িয়ে ছিল। পুলিশ ওদের কিছু করতে পারছিল না, কারণ তাদের কাছে প্রমাণ ছিল না। আমি যদি তাদের না মারতাম তাহলে তারা আর অনেকের জীবন নষ্ট করতাম। ঠিক আছে, তাদেরটা না হয় মেনে নিলাম, কিন্তু ইভান ভাই, ওনার কি দোষ ছিল? আপনি ওনার অ্যাক্সিডেন্ট কেন করালেন? অ্যাক্সিডেন্টে যদি ওনার কিছু হতো তখন? ওটা তো আমি রাগের মাথায়। আচ্ছা, রাগের মাথায়? হো, হাই সি। তাহলে আপনি নিজের অ্যাক্সিডেন্টটাও বুঝি রাগের মাথায় করিয়েছেন? আসলে ওটা আমি করেছিলাম যাতে তুমি আমাকে সন্দেহ না করো। আপনি কেন সুতো নামের আলাদা একটা মানুষের পরিচয় তৈরি করলেন?
কি প্রয়োজন ছিল এটার? কেন আদ্রিক হয়ে আমার সামনে এলেন না? আমি আমার আসলে পরিচয় কিছু করতে পারতাম না। এতে তোমার আর দুজনের ক্ষতি হতো। আমি শুধু আমার ঈশানকে তৈরি করেছি যাতে আমাকে কেউ ধরতে না পারে। আমি আমার সব কাজ ঠিকভাবে করতে পারি আর তোমাকে রক্ষা করতে পারি। সে যাই হবে হোক, আমার আপনার থেকে ডিভোর্স চাই, এটাই ফাইনাল। পায়াসা চলে যায় আর আদ্রিক অসহায় দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। 7 বছর পর ওটির সামনে দাঁড়িয়ে আছে একটা লোক এবং তার পরিবার। কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই খুব খুশি হয়। কিছুটা সময় পর একজন নার্স এসে বাচ্চাটাকে লোকটার কোলে তুলে দেয়। অপারেশন শেষে নিজের কেবিনে বসে আছে কায়াসা। কায়াসা এখন একজন ডাক্তার। তখন সেখানে আদ্রিক আসে। বলে রাখা ভালো, তারা দুজন কিন্তু একই হসপিটালে চাকরি করে। আদ্রিক কায়াসার সামনের চেয়ারটাতে বসে। অপারেশন কেমন হলো? সাকসেসফুল। যখন আমি বাচ্চা মেয়েটাকে হাতে নিই তখন মেয়েকে কি যে কিউট লাগছিল বলে বোঝাতে পারবো না। বাচ্চাটাকে পছন্দ হয়েছে বলছে? খুব। আদ্রিক চলো না, এবার আমরাও আমাদের বাচ্চার প্ল্যান করি। 7 বছর তো হলো, এবার তো বাচ্চা নেওয়া যায়। মাত্র 2 বছর হয়েছে, ডাক্তার হয়েছে, আরো কিছুদিন পর নেব। আদ্রিকের কথা শুনে কায়াসের মন খারাপ হয়ে যায়। এতদিন পড়াশোনার অজুহাত দিয়ে আদ্রিক বাচ্চা নেয়নি, আর এখন চাকরির। কায়াসার মন খারাপটা আদ্রিক বুঝতে পারে। আদ্রিক উঠে এসে কায়াসাকে জড়িয়ে ধরে। মন খারাপ করো না সুই, এই তো আর কয়েকটা মাস, তারপর আমরাও বাচ্চা প্ল্যান করব। কায়াসা কিছু না বলে আদ্রিককে জড়িয়ে ধরে। সেদিন কায়াসা ডিভোর্স চাইলেও আদ্রিক তাকে অনেক বোঝায়, যার কারণে কায়াসা তাকে ডিভোর্স দেয় না। প্রথম আদ্রিকের থেকে দূরত্ব বজায় রাখলেও আস্তে আস্তে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। মধ্যরাত কায়াসা ঘুমিয়ে গেলে আদ্রিক চুপি চুপি তার গোপন জায়গায় আসে। হ্যালো ডক্টর শিমুল, আমাকে দেখে বুঝে অবাক হচ্ছেন? ডক্টর আদ্রিক, আপনি আপনি আমাকে কেন বেঁধে রেখেছেন? ছাড়ুন আমাকে। আদ্রিক চোখ মুখ শক্ত করে বলে, তুই কি ভেবেছিলিস আমার কায়ু পাখির সাথে তুই বাজে ব্যবহার করবি, তাকে নোংরাভাবে টাচ করবি, আর আমি কিচ্ছু জানতে পারবো না? এটা তোর ভুল ধারণা। ও আমার জান, ও কি করে, কার সাথে কথা বলে, কে ওকে কি বলেছে, সব আমি জানি। সেখানে তুই কি করে ভাবলি তোর এই জঘন্য কাজ আমার চোখে পড়বে না? এতদিন তুই অনেক নার্স, ডাক্তার, এমনকি পেশেন্টদের সাথে মিসবিহেভ করেছিস। এতদিন চুপ ছিলাম, কিন্তু তুই আমার কায়ু পাখির সাথে এই ধরনের ব্যবহার করে খুব ভুল করেছিস। এর ফল তো তোকে দিতেই হবে, আর সেটাও খুব ভয়ানকভাবে।